আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে, রয়টার্সকে শেখ হাসিনা। এ নিয়ে একটু কথা বলবো। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে একটু যুক্ত করে নেই যদি। মুর্তজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনি নিশ্চয়ই এই খবরটি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমগুলোতেও নানানভাবে এসেছে। এক একজন এক এক হেডলাইনটাকে সামনে এনেছে, এক এক বিষয়কে। আপনি আসলে কিভাবে তার এই বক্তব্যকে মানে ব্যাখ্যা করবেন, ঠিক সময়টাও যদি একটু উল্লেখ করেন, কারণ সামনে নির্বাচন, জুলাই সনদের বিষয় নিয়ে নানানভাবে কথা হচ্ছে, দলগুলোর মধ্যেও মতভেদ ইত্যাদি। সেই সময়ে এই ধরনের একটি বিষয়, মানে সময়টাও বিচার্য কিনা? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি নিয়ে আপনি যেভাবে বললেন যে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা, তর্ক বিতর্ক চলছে নানাবিধ দিক নিয়ে। তো এই জায়গাটাতে যদি খুব মোটা দাগে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ১ বছরের কিছু সময় পরে গিয়ে তিনি বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। কোট আনকোট কথা যদি বললেন, এইভাবে যদি বলি তাহলে আমার ধারণা সঠিকভাবে বলা হয় না। খেয়াল করে দেখবেন যে একই সময়ে তিনি ৩টি গণমাধ্যমকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। এপিকে সাক্ষাৎকার দিয়েছেন, রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ইউকেকে সাক্ষাৎকার দিয়েছেন। তো এটা কি কাকতালীয়? হ্যাঁ, আমরা কেউ যদি বলতে চাই যে কাকতালীয়, সেটা হতে পারে, কিন্তু ৩টি আন্তর্জাতিক গণমাধ্যম, প্রায় কাছাকাছি রকমের প্রশ্ন, প্রায় কাছাকাছি রকমের উত্তর, এইভাবে যে সাক্ষাৎকারটা একই সময়ে প্রকাশিত হলো, এটা একটা প্রশ্ন নয়, পর্যালোচনার দাবি রাখে। পর্যালোচনাটা এইরকম যে, প্রথমত কথা, ৩টি গণমাধ্যম একই রকমের প্রশ্ন দিয়ে, একই রকমের উত্তর দিয়ে, ইমেলে প্রশ্ন পাঠালেন, ইমেলে উত্তর পেলেন, এইভাবে সাক্ষাৎকারটা প্রকাশ করলো একই দিনে। এটা কাকতালীয় হওয়ার কথা নয়। তাহলে হলো কিভাবে, ঘটলো কিভাবে? ধারণা করা হয় যে ইউকে বেসড লবিস্ট ফার্মের মাধ্যমে তিনি তার বক্তব্যগুলো এই সময়ে প্রচার করতে চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। বক্তব্য তো তিনি প্রতিদিনই প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ সরকার বিরোধী, ডক্টর ইউনূস বিরোধী, বাংলাদেশের জনগণ বিরোধী, সামরিক বাহিনী বিরোধী কথা তিনি বলছেন, প্রতিদিনই বলছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনে তার এই কথা বলাটার একটা দরকার মনে করেছেন তিনি। দরকার মনে করেছেন দুটি কারণে। একটি কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচন ঠেকানোর মতো শক্তি সামর্থ্য নাই। নানা রকমের জটিলতা হয়তো তৈরি করবে, কিন্তু তারা ঠেকাতে পারবে না। পালিয়ে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের নির্বাচন ঠেকাতে পারবে না। তো এই সময়ে তার একটা কথা বলার দরকার মনে করেছে। ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তিনি আলোচনায় থাকতে চান, এই কারণে তিনি কথা বলে থাকতে পারেন। আরেকটি জায়গাতে তিনি দৃষ্টিপাত করতে চেয়েছেন, সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালালো কেন? সে তো স্বৈরশাসক ছিল, সেই কারণেই তো তাকে শুধু পালাতে হয়নি। সে পালানোর আগে বাংলাদেশে একটা গণহত্যা করে গেছে, মানবতা বিরোধী অপরাধ করে গেছে। সেটা বাংলাদেশের মানুষ যেমন জানে, সেটা জাতিসংঘের প্রতিবেদনেও আছে যে সে মানবতা বিরোধী অপরাধ করেছে। এই মানবতা বিরোধী অপরাধ করেছে বলেই মূলত কাকে পালাতে হয়েছে। মানবতা বিরোধী অপরাধ মানে গণহত্যা বা মানুষ হত্যা যদি না করতো তাহলে হয়তো তাকে পালাতে হতো না, দেশে থাকতো, তাকেও তখনও বিচারের মুখোমুখি হতে হতো। কিন্তু জনমানুষ এইভাবে এতটা বিক্ষুব্ধ তার উপরে হয়ে যেত না যে তাকে পালাতে হবে। এই যে পালানো মানবতা বিরোধী অপরাধ, এই মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে খুব সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ আছে। পৃথিবীর খুব কম মামলা বা কম অপরাধীর ক্ষেত্রে এত সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আছে। প্রথমত কথা, সে যে মানুষ হত্যা করিয়েছে তার বাহিনীকে দিয়ে, তার ভিডিও আছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে, তার ভিডিও আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যা করিয়েছে, তার ভিডিও আছে। অডিও আছে, সে যে মানুষ হত্যা করতে বলছে সেটার অডিও আছে। সে যে হেলিকপ্টার থেকে গুলি করতে বলছে সেটার অডিও আছে। স্থির চিত্র আছে। ঘটনাক্রম বিশ্লেষণ করলে নানাবিধ কিছু প্রমাণ হয়। আরও অনেক প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে আছে। তো এইরকম মামলার বিচার চলাকালীন, বিচার যখন চলছে, একটি মামলা বিচার মানে সব পর্ব শেষ হয়েছে আগামী 13 তারিখে, তার নভেম্বরের 13 তারিখে, আমি যদি তারিখটা ভুল করে না থাকি, 13 তারিখে তার রায় ঘোষণা করার কথা।
রায়ে কি হবে, শাস্তি হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে সে নিজে যেহেতু জানে যে সে অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, সেই কারণে তার ভেতরে একটা আতঙ্ক আছে এবং সে জানে যে তার হয়তো সর্বোচ্চ শাস্তি হয়তো বা হতে পারে। আদালত কি শাস্তি দিবে নাকি তাকে মুক্তি দিবে সেটা আদালতের ব্যাপার, আমি বা আমরা কেউ সেখানে বলতে পারি না। কিন্তু আমার ধারণা যে শেখ হাসিনা নিজে জানে যে সে কি অপরাধ করেছে এবং কি শাস্তি হতে পারে। এই শাস্তি হওয়ার আগে সে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনকে একটু জানাতে বা বোঝাতে চাইলো যে তার উপরে অন্যায় হচ্ছে। এক ধরনের প্রোপাগান্ডা তো সে চালিয়ে অভ্যস্ত এবং আওয়ামী লীগ এই প্রোপাগান্ডাটা চালাতে খুব অভ্যস্ত। যদি গোয়েবলস জীবিত থাকতেন, হিটলারের সেই গোয়েবলস যদি জীবিত থাকতেন, তাহলে গোয়েবলসও হার মানতেন যে প্রোপাগান্ডা চালানোর ক্ষেত্রে শেখ হাসিনা গোয়েবলসের কয়েক গুণ বেশি দক্ষ, তার চেয়ে কয়েক গুণ বেশি দক্ষ। কারণ একই মিথ্যা কথা, একই অসত্য কথা তিনি বারবার 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 করে বলতে পারেন। যে অভিযোগের কোনো ভিত্তি নাই তিনি সেই অভিযোগ বারবার বারবার করে বলতে পারেন যে ডক্টর ইউনূস এই করেছে, ডক্টর ইউনূস ওই করেছে। সে 16 বছর ক্ষমতায় থেকে ডক্টর ইউনূসের এমন কোনো ফাইল নাই যেটা একাধিকবার চেক করা হয় নাই, কোথাও কোনো দুর্নীতি পান নাই, কিন্তু কথা বলতে গেলে তিনি বারবার করে বলেন যে ডক্টর ইউনূস এই করেছে, ডক্টর ইউনূস ওই করেছে, যার কোনো ভিত্তি নেই। এগুলো তিনি বলতে পারেন। তা আমার কাছে মনে হয়েছে যে এটি খুব পরিকল্পিত উপায়ে এই সময় মূলত এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে সে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা কথা বলেছে। এখন এখানে প্রশ্ন আসবে যে আন্তর্জাতিক গণমাধ্যম, তিনটি গণমাধ্যম একই সঙ্গে পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে বা লবিস ফার্মের মাধ্যমে যদি দেয়া হয়ে থাকে এই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ, তাহলে প্রচার করলো কেন? এটা হয়তো আগামী দিনে জানা যাবে। এই জায়গাটাতে আমি এখনই মন্তব্য করতে চাই না। কিন্তু রয়টার্স বা এএফপির মতো এরকম মানে গণমাধ্যম লবিস্ট ফার্মের মাধ্যমে এরকম প্রোপাগান্ডায় অংশ নেয়, মানে নজির আছে এরকম? আমার কাছে এর সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নাই। আমি এই সমস্ত প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছি না যে তারা লবিস ফার্ম বা পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে করেছে। আমি একজন সংবাদকর্মী, আমি তো এখন হয়তো আমি সরকারি একটা দায়িত্বে আছি, কিন্তু আমি তো মূলত সাংবাদিক। তো সাংবাদিক হিসেবে আমি ধারণা করছি ঘটনাক্রম বিশ্লেষণ করে যে এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, হতে পারে এই কারণে বলছি যে ধরেন একই রকমের প্রশ্ন, একই রকমের উত্তর, ইমেলে প্রশ্ন পাঠানো, ইমেলে উত্তর দেয়া, একই সঙ্গে তিনটি পত্রিকা, তিনটি গণমাধ্যম পাঠালো, একই সঙ্গে তিনজনকে জবাব দিল, একই সঙ্গে তারা প্রকাশ করলো, এগুলো একটা প্রশ্ন তৈরি করে, একটা পর্যালোচনার দাবি রাখে। আগামী সময়টা তো আমার ধারণা যেটা আরো পরিষ্কার করে জানা যাবে বা বোঝা যাবে। তবে একটা জিনিস আমি পরিষ্কার করি, সেটি হচ্ছে শেখ হাসিনার সময়ে আল জাজিরা সহ পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার যে অপকর্মের সংবাদ প্রকাশ করত, তখন বাংলাদেশে বসে কিছু তোষামতকারী সাংবাদিক আল জাজিরাকে সাংবাদিকতা শেখাতো, যেটা হয়েছে ওটা হয় নাই। আমি বিবিসি, আমি রয়টার্স বা এএফপি বা ইন্ডিপেন্ডেন্ট বা অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সাংবাদিকতা শেখাচ্ছিও না, তাদের এটা নিয়ে আমি প্রশ্নও করছি না। আমি বলছি এরকম হয়ে থাকতে পারে, ঘটনাক্রম বিশ্লেষণ করলে মনে হয়। জি, আরেকটি বিষয়, মানে এটা নিয়েও প্রশ্ন করা যায় কিনা, যেমন রয়টার্স লিখেছে কয়েক মাস আগে তাদের এক প্রতিবেদক শেখ হাসিনাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেন। সঙ্গে ছিলেন দুজন নিরাপত্তারক্ষীর মতো ব্যক্তি। পথচারীদের কেউ কেউ চিনে ফেললে তিনি মাথা নেড়ে শুভেচ্ছা জানান। মানে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ইমেইলে আসলে সাক্ষাৎকার নিতে হলো কেন? মানে এটা তো সামনাসামনি নেয়ার কি কোনো বাধ্যবাধকতা থাকে? মানে আমি ঠিক দেখেন, সাক্ষাৎকার, প্রথমত কথা, সাক্ষাৎকার ইমেলে হতে পারে। আপনি যদি আমার কাছে বিশেষ কোনো কিছু থাকে এবং আপনি যদি মনে করেন যে আমার সঙ্গে কথা বলবেন, এবং আমি যদি আপনাকে শর্ত দেই যে না আমি কথা বলবো না, আমার কথা বলার সুযোগ নাই, আপনি আমাকে পাঠান, আন্ডারগ্রাউন্ডে আসি আমি, আপনি আমাকে প্রশ্ন পাঠান, আমি প্রশ্নের উত্তর লিখিতভাবে মেলে দিয়ে দিব, হতে পারে। এটা যে একেবারে অস্বাভাবিক ব্যাপার তা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা আসলে কোথায় আছে? শেখ হাসিনা দিল্লিতে আছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আছে, শেখ হাসিনার ফোনে কথা বলার সুযোগ আছে। তিনি প্রতিদিন, প্রায় প্রতিদিন ইমেইলে যদি সাক্ষাৎকার দেন তাহলে তো সেখানে ইন্টারনেটও আছে, সবই আছে সেখানে, সেখানে সব আছে, তার কথা বলার সুযোগ আছে। তার এই যে আমরা এখন যেরকম, আমি ওয়াশিংটন ডিসি থেকে কথা বলছি, আপনি ঢাকা স্টুডিও থেকে কথা বলছেন, সুতরাং আপনি সব জায়গায় কথা বলার সুযোগ আছে এবং কথা বলার সুযোগ আছে। তিনি কথা বলার ক্ষেত্রে তার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে এরকম কোনো কিছু মনে করার কারণ নাই, কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন। ওই কারণেই আমি প্রশ্নের কথা, প্রশ্ন যা পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে বা লবিস ফার্মের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হলো কিনা সেটা নিয়ে প্রশ্নটা তৈরি হচ্ছে ওই কারণগুলোতেই, যে রয়টার্স বা ইন্ডিপেন্ডেন্ট বা এএফপি তার কাছে ইমেল পাঠিয়ে নিতে হলো কেন? তার তো ফোন ছিল, সে তো ফোনেও কথা বলতে পারতো। এখানে দুটি ব্যাপার হতে পারে, দুটি না, মানে মূলত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। তো শেখ হাসিনার
সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস এবং সক্ষমতা শেখ হাসিনার নাই, কারণ তার কাছে সেই তথ্য নাই। গুম বিষয়ে যদি খুব মানে তিনি যদি প্রশ্নের মুখোমুখি হন যে তিনি মানুষকে গুম করেছিলেন, গুমের যে পরিমাণ তথ্য প্রমাণ, অডিও ভিডিও ইত্যাদি তথ্য প্রমাণ, এবং ভিকটিমরা যারা ফিরে এসে কথা বলছেন, যে সমস্ত প্রমাণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে আছে, সেই সমস্ত জায়গাতে ধরে ধরে যদি প্রশ্ন করা হতো শেখ হাসিনাকে, তাহলে শেখ হাসিনা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেন না। গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তিনি শুধু এক বাক্যে বলছেন যে যারা মারা গেছেন তাদের জন্য আমি শোকার্ত, কিন্তু এই দায় নিব না, ক্ষমা চাইব না। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি একজন সাংবাদিক, এপি বা ইন্ডিপেন্ডেন্ট বা যে কোনো গণমাধ্যমের, বাংলাদেশেরও কোনো গণমাধ্যম যারা সাক্ষাৎকার নিতে অভ্যস্ত, তাদের মুখোমুখি যদি শেখ হাসিনা হন, তাহলে শেখ হাসিনা এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন না, কারণ তিনি জানেন যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন। আমার ধারণা যে শেখ হাসিনার এই গণমাধ্যমের মুখোমুখি না হওয়ার ক্ষেত্রে, টেলিফোনে কথা না বলার ক্ষেত্রে, অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটই হোক, কথা না বলার ক্ষেত্রে বা কথা বলতে সাহস না করার ক্ষেত্রে তার অপরাধটা একটা বড় ভূমিকা রেখে থাকতে পারে। আমি চাইলে উনি এমন একটা জায়গায় আছে, এবং মুর্তজা ভাই হয়তো এগ্রিও করবে, যে তিনটা ইন্টারভিউ যে ছাপা হয়েছে, অ্যান্সারগুলো কিন্তু অলমোস্ট সিমিলার। সো আমার মনে হচ্ছে যে জিনিসটা যথেষ্ট পরিমাণ ভেটেড, এবং যে জিনিসটা যথেষ্ট পরিমাণ আর্টিকুলেটেডভাবে জিনিসটা সাজানো হয়েছে। দেখেন, আমি এটা অ্যান্টিসিপেট করছিলাম। আমি তো বরং বলবো যে এই যে আমরা ইলেকশনের দিকে যাচ্ছি, এটা প্রথম চাল। উনি মুখটা খুললেন, উনি এই যে শুরু হলো আর কি, ওনার স্ক্রিপ্টার ইয়েটা শুরু হলো। সো আমি এখন এটা আসলো, আমাদের চোখের সামনে আসলো, আমরা এখন এটা দেখবো যে উনি কী কী ইয়ে করতে পারে। কিন্তু আমার মনে হয় না যে মানে এইটা উনি যাই বলেছে কিনা, এটা গ্রহণযোগ্যতা কতটুকু আছে সেটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন আছে আর কি। কারণ ইউএন দ্বারা কিন্তু উনি যে অ্যাট্রসিটিসগুলো করেছে সেটা অলরেডি স্টাবলিশড। সো উনি বলতেই পারে চাইলে, কিন্তু এখন কথা হচ্ছে যে এটা এখন আমাদের দিক থেকেও, বাংলাদেশের দিক থেকেও আমার মনে হয় একটা আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে এখন, যেহেতু তাকে একবার বলা হয়েছে, চিফ অ্যাডভাইজার নিজেই বলেছে যে উনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে শি শুডন্ট গিভ ইন্টারভিউজ। তো এটা যখন না হলো, এটা এখন একটা আমার কাছে মনে হয় যে একটা মানে রাষ্ট্র হ্যাঁ একটা ইন্টারন্যাশনাল রিলেশনের দিক দিয়ে এখন আমাদের কথা বলতে হবে, এটাও একটা জায়গা আছে। আমি এখানে আরেকটু যোগ করি যে এই যে পালিয়ে যাওয়া বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা যে কথাগুলো বললেন আন্তর্জাতিক অঙ্গনকে জানানোর জন্য, আমি বিশ্বাস করি, এবং আমি যখন এইখানে ওয়াশিংটন ডিসি বা এই অঙ্গনের লোকজনের সঙ্গে কথা বলি, গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি, বা আমাদের কাছে যারা জানতে চান, শেখ হাসিনার এই কথাগুলো আসলে কোনো রকম কোনো বিশ্বাসযোগ্যতা নাই। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে শক্তিশালী দেশগুলোর যারা পরিচালনা করেন, তাদের কাছে শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ, জাতিসংঘ দ্বারা স্বীকৃত যে অপরাধ, এই অপরাধগুলোর সম্পর্কে তারা মোটামুটি পরিষ্কারভাবে অবহিত। তারা জানেন, তারা শুধু বাংলাদেশ সরকারের থেকে নয়, বাংলাদেশের গণমাধ্যম থেকে নয়, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নয়, তারা তাদের নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে, নিজস্ব সেটআপের মাধ্যমেও তারা প্রকৃত তথ্য, জুলাই অগাস্ট মাসে শেখ হাসিনা কি করেছিল, কি পরিমাণ বর্বর নির্মম নিষ্ঠুর আচরণ করেছিল, এইগুলো তথ্য প্রমাণ সবই তাদের কাছে আছে। সুতরাং শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অঙ্গনে কথা বলে আন্তর্জাতিক বিশ্বকে প্রভাবিত করবেন, বা আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি কোনো সহানুভূতি তৈরি করবেন, শেখ হাসিনা বিরুদ্ধে যে মামলা চলমান আছে সেই চলমান মামলাগুলো প্রভাবিত হবে ইত্যাদি, বা নির্বাচন কোনো প্রশ্নের মুখে পড়বে, তিনি নানা চেষ্টা করবেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে আন্তর্জাতিক বিশ্বে শেখ হাসিনার বা আওয়ামী লীগের কোনো রকম কোনো গ্রহণযোগ্যতা আছে যে তারা এই সমস্ত কথা বলে এটাকে প্রভাবিত করবে। তাহলে কেন বলছে এই কারণে, যেহেতু তার আর কোনো কিছু করণীয় নাই, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে, ওইখানে তো শুধু বিষোদ্গার করছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, গালি, যে শব্দগুলো আমরা মুখে আনতে পারবো না সেই শব্দগুলো শেখ হাসিনা বলছে, শেখ হাসিনার লোকজন বলছে। তো এগুলোর যেহেতু কোনো লাভ হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কথা বলে, এখন সে আন্তর্জাতিক মিডিয়ায় কথা বলে মনে করছে হয়তোবা লাভ হতে পারে, হয়তোবা নির্বাচনে তার দলের অংশগ্রহণের সুযোগ পাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক বিশ্ব চাপ দিবে। কিন্তু আমার কাছে মনে হয় না যে ইউরোপের বা উত্তর আমেরিকার বা অন্য কোনো দিকের, একমাত্র ভারত ছাড়া, পার্শ্ববর্তী দেশ ছাড়া আর কেউ তার ব্যাপারে কোনো সহানুভূতি আছে, তার পক্ষে থেকে কোনো কথা বলবেন, এরকম কিছু মনে হয় না। কিন্তু আন্তর্জাতিক সংগঠন কথা বলছেন, তারা হয়তো সামনেও কথা বলবেন।
জি। কিন্তু আন্তর্জাতিকভাবে শক্তিশালী কোনো দেশ তার পক্ষে অবস্থান নিবে এই সমস্ত কথা বলার সেই ভিত্তিটা বর্তমানে নাই, সামনের সময়টাও থাকবে না, যতদিন পর্যন্ত শেখ হাসিনার এই মানবতা বিরোধী অপরাধের বিচার হয় এবং যতদিন পর্যন্ত না তিনি যদি এমন হয় যে তিনি যদি বাংলাদেশের মানুষের কাছে গণহত্যার জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য মাপ চান, ক্ষমা চান, তা স্বীকার করে নিয়ে, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ বিবেচনা করতে পারে যে তাকে ক্ষমা করা যায় কিনা। কিন্তু ক্ষমা চাইলেই আন্তর্জাতিক বিশ্ব বলবে না যে তুমি 2000 মানুষ হত্যা করেছো, জাতিসংঘ দ্বারা স্বীকৃত 1400 মানুষ হত্যা করেছো, তোমার ছেলে অর্থাৎ হাসিনার ছেলে জয় স্বীকার করেছে যে 800 হত্যাকাণ্ড হয়েছে, সেই 800 হত্যাকাণ্ডও যদি ধরি, এই 800 মানুষ হত্যাকাণ্ড একদিন শেখ হাসিনা ক্ষমা চাইবে আর আন্তর্জাতিক বিশ্ব বলবে যে না তিনি তো ক্ষমা চেয়েছেন তাকে মাফ করে দেন, এরকম প্রেক্ষাপট পৃথিবীতে নাই। সুতরাং শেখ হাসিনার এই সাক্ষাৎকার বা এগুলো নিয়ে আসলে অতিরিক্ত গুরুত্ব দিয়ে আলোচনা করার কিছু নাই। সে যে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদ্গার করছে, এটা সেই বিষোদ্গারেরই একটা অংশ। হ্যাঁ না, কিন্তু গুরুত্ব তো পাচ্ছে, মানে বিভিন্ন জায়গায় তো এটা নিয়ে আমরাও আলোচনা করছি, মানে সামনে আরো আশঙ্কা করেন কিনা পাচ্ছে দেখেই আমি বলছি গুরুত্ব না দিলে ভালো এই কথাগুলো। জি, মানে কিন্তু সামনে আরো আশঙ্কা করেন কিনা এরকম কথা বলার? জি, মানে উনি এরকম মানে আরো গণমাধ্যমে আরো সক্রিয় হয়ে যাওয়ার আশঙ্কা করেন কিনা বা দেখেন কিনা? গণমাধ্যমে সক্রিয় হলে তো কোনো সমস্যা নাই। উনি ভারতে অবস্থান করে সকল রকমের সুযোগ সুবিধা নিয়ে যেটা করবেন, যেটা নিয়ে আমার আশঙ্কা আছে, সেটি হচ্ছে নির্বাচনকে কি করে ঠেকানোর একটা প্রচেষ্টা তিনি করবেন। সেইটার প্রচেষ্টার অংশ হিসেবে এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন। ওই যে তিনি সামরিক বাহিনীকে উস্কানি দিচ্ছেন, নিজের দলের নেতাকর্মীদের বলছেন যার যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলছেন, এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে বলছেন। এই জায়গাটিতে আমাদের অর্থাৎ সরকারকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। নানা রকমের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এই কথা বলার চেয়ে আমি ওই জায়গাগুলো নিয়ে বেশি গুরুত্ব দিতে অনুরোধ করব। আমি মুর্তজা ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করবো। একটা মুর্তজা ভাই জিনিসটা খেয়াল করছেন, সেটা হচ্ছে যে উনি ঠিক হাসিনা কিন্তু অনেক জায়গায় যে উস্কানি দিচ্ছে, কিন্তু আজকে রয়টার্স উনি বলছে উনি কিন্তু দেশে আসছে না। সো উনি যে এত কথা বলতেছে তার কিন্তু এখনো পর্যন্ত দেশে আসার মানে এটা তার ফলোয়ার্সদের জন্য এটা কি পরিমাণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত যে এত কিছু হচ্ছে কিন্তু সে আজকে স্পেসিফিকলি গণমাধ্যমে বলে দিল যে তার দেশে আসার কোনো প্ল্যান নেই। মানে এটা বোঝা যায় যে সে কি অবস্থায় আছে। মানে তার আমার মনে হয় না যে ওই ফ্রন্ট ফুটে আসার কোনো চান্সই আছে। মানে এটা একটা হাস্যকর জায়গায় পরিণতি হতে যাবে আর কি। আমি এটার জন্য বললাম যে সে প্রথম দাওটা দিল, এটা আরো হাস্যকর হবে সামনে। আমার মনে হচ্ছে সে হয়তো আরো কয়েকটা ইন্টারভিউ দিবে কিন্তু এটাকে এত মানে এটাকে আমরা হালকাভাবেই দেখতেছি কিন্তু এখনো পর্যন্ত। অনেক ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর এবং গোলাম মুর্তজা। জি, মুর্তজা ভাই কিছু যুক্ত? দুটি কথা বলে শেষ করি। এক নম্বর কথা, সে যেহেতু মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, তার নামে মামলা চলছে, তার ওই সাহস নাই যে দেশে এসে মামলা মোকাবেলা করবে। দুই নম্বর ব্যাপার যেটা যে শেখ হাসিনার দেশে আসবে, শেখ হাসিনা যেটা বলেছে যে অনির্বাচিত সরকারের অধীনে সে দেশে ফিরবে না, একটা নির্বাচিত সরকারের অধীনে এই জাতীয় একটা কথা বলেছে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই সময় একটা নির্বাচিত সরকার আসবে, তো তখনও তো সে দেশে ফিরে আসতে পারে। সে কি আসবে ফিরে? সে ফিরে আসবে না, কারণ সে মানবতা বিরোধী অপরাধ করেছে। সে এটাও অ্যাড করছে যে তার কোনো প্ল্যান নাই। সে ওই সেন্টেন্সটা আছে যে he doesn't have any plan to come back to the country। প্ল্যান নাই। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষ নিয়েও চিন্তিত নয়, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী নিয়েও চিন্তিত নয়। শেখ হাসিনা সবচেয়ে খুশি হবে এখন দেশের ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি নির্যাতিত হয়, সে তখন আন্তর্জাতিক বিশ্বকে বলতে পারবে এই দেখো আমার দলের নেতাকর্মীদেরকে মারা হচ্ছে বা নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। শেখ হাসিনার এই উস্কানির, শেখ হাসিনার এই বক্তব্যের মূল লক্ষ্য হচ্ছে দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে বিপদে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা বুঝতে পারবে কিনা আমি ঠিক নিশ্চিত নই। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা এবং অপূর্ব জাহাঙ্গীর যুক্ত হবার জন্য 71 জানায়। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম, সঙ্গে পাবো আশা করি।